গল্পকথার আসরে আপনাদের সকলকেই স্বাগত। আজ আপনাদের জন্য সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প একটি গ্রাম্য পটচিত্র। একদিন সকাল 10টা-11টায় দিলার বিবিকে তালাক দিয়ে বসলো ইরফান আলী 3-4 জন সাক্ষীর সামনে। হ্যাঁ, রাগের মাথায় কাজটা করে ফেলেছে বটে, কিন্তু তুমি হাসতে হাসতে বললে না চোখ পাকিয়ে চিৎকার করে বললে, সরিয়ে তো তা দেখতে যাবে না, ধর্মের বিধান মানতেই হবে। হয়েছে কি, 2 দিন আগে বাড়ির পুকুর ধারে বেল গাছ থেকে 5টা পাকা বেল পাড়া হয়েছে। অত বেল কে খাবে? বাড়িতে অতিথি এলে বেলের পানা করে দিলে তারা খুশি হয়, তাতে চায়ের খরচও বাঁচে। সেটেলমেন্ট অফিসে 2 জন কর্মচারী, পঞ্চায়েতের সুখেন্দুবাবু আর ইরফানের এক চাচার সঙ্গে কথাবার্তা বলছিল ইরফান উঠোনের জামরুল গাছের ছায়ায় বসে। কাজের কথা শেষ হয়ে গেছে, তবু সেটেলমেন্টের বাবু দুটির ওঠার নাম নেই। দুপুরবেলা একবার কোর্টে যেতে হবে ইরফানকে, তাই সে স্ত্রীর উদ্দেশ্য হেঁকে বলল, দিলু, বেলের শরবত বানিয়েছিস তো সকলের? কয় গিলাস নিয়ে আয় তো। দিলারা সাড়া দিল না, সে ঘরের মধ্যেই আছে, শুনেছে নিশ্চয়ই। এই বর্ষায় নদীর ভাঙন হয়েছে খুব, এপারে ভেঙেছে বেশি। স্কুল বাড়িটাও গেছে, চর জেগে উঠেছে ওপারে। সেই চরে এর মধ্যেই জবরদখল শুরু হয়ে গেছে, তা নিয়ে জোর আলোচনা চলছে কদিন ধরে, লাঠালাঠি আসন্ন। ওপারে এক দারোগা শালাই দখল করে নিয়েছে অনেকখানি জমি। আরও কিছুক্ষণ কথা বলার পর ইরফান আবার হাঁক দিল, কই রে দিলু, শরবত পাঠাইলি না? গোয়াল ঘরের পিছনের জমিতে এবার পেঁয়াজের চাষ করেছে দিলারা, ভালোই কলি উঠেছে। সেখান থেকে মাটি মাখা হাতে বেরিয়ে এলো দিলারা। মাথায় ঘোমটা টেনে নিয়ে সে বলল, শরবত এখনো হয় নাই। ইরফান বলল, হয় নাই? তুরন্ত বানিয়ে ফেল, মেহমান এসেছে দেখছিস না? দিলারা বলল, আমার এখন টাইম নাই, শাহেদরে বলেন। ইরফান বদমেজাজি মানুষ, বউয়ের এমন ঔদ্ধত্য জবাব তার সহ্য হবে কেন? তাছাড়া ইদানিং একটা ব্যাপার ঘটেছে যার জন্য সবাই তার সঙ্গে খাতির করে কথা বলতে শুরু করেছে। শুধু নিজের বউয়ের কাছে এই মান বাড়েনি। ইরফান বলল, তোর টাইম নাই? কি এমন রাজকার্য করছিস? যা, শিগগির যা। দিলারা 2 হাতের মাটি পরিষ্কার করতে করতে বলল, কইলাম তো আমি এখন পারবো না, আগে গোসল না করে। সে আর চোখে একবার দেখল ইরফানের চাচা খালেকের দিকে। এই লোকটি এখন রোজ আসে। ইরফান যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ মাছির মতো লেপ্টে থাকে তার গায়ের সঙ্গে। ইরফান উঠে দাঁড়িয়ে গর্জন করে বলল, তোর বেশি বার বেড়েছে না? কথা কইলে কানে যায় না? আমার কথা গ্রাহ্য করিস না? তুই দূর হয়ে যায় এ বাড়ি থেকে, এ বাড়িতে আর ঠাঁই নাই, যা, তালাক। অন্যরা সন্ত্রস্ত হয়ে উঠল। খালেক 2 হাত তুলে ব্যাকুলভাবে বলল, ওরে ইরফান, করিস কি, থাম। ইরফান সে অনুরোধ অগ্রাহ্য করে আরও 2 বার উচ্চারণ করল, তালাক, তালাক। ব্যাপারটার গুরুত্ব প্রথমটা ঠিক বুঝতে পারল না দিলারা। স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে কোন্দল তো হয়ই, লোকজনের সামনে ফুঁড়ে বেরোলে পীড়া হয় বেশি। সে আরও ফুঁসে উঠে বলল, ঠাই নাই মানে? সারাটা জীবন বাঁদির মতো খেটে খেটে মুখে রক্ত উঠে গেল, আপনি আমারে।
হঠাৎ থেমে গেল দিলারা। তালাক শব্দ 3 বার। এবার তার মর্মে আঘাত দিল। নিজের মায়ের মৃত্যু সংবাদ শোনার পর তার যে অবস্থা হয়েছিল, থরথর করে কেঁপে উঠেছিল শরীর। সেই রকমভাবেই থুপ করে বসে পড়ল মাটিতে। উল্টে গেল চক্ষু দুটি। অপর 4 জন স্তম্ভিতের মতো দাঁড়িয়ে পড়েছে। এইরকম সময়ে তাদের উপস্থিতিরও একটা দায় ভাগ আছে, যেন চোখের সামনে একটা হত্যা দৃশ্য প্রত্যক্ষ করা। বিচারকের সামনে তা স্বীকার করতেই হবে। সুখেন্দু আর খালেক ইরফানকে কিছু বলতে গিয়েও কথা খুঁজে পেল না। আর তো বোঝাবার কিছু নেই। বাতাসে এসব কথা নিমিষে ছড়ায়। ছুটে এলো পাড়াপড়শিরা। এ মহকুমায় সুলতানপুর নামে 2টি গ্রাম আছে। এখানে নদী অনেকটা বাঁক নিয়েছে বলে এ গ্রামের নাম মুখে মুখে বাঁকা সুলতানপুর। অন্তত 10 বছরের মধ্যে এখানকার কোনো পরিবারের 3 তালাকের মতো ঘটনা ঘটেনি। সেরকম কিছু কারো স্মরণেও নেই। কোনো পুরুষেরই বউ নেই একটার বেশি। শুধু মোতাহার মোল্লা এই গ্রামে একটি পরিবার থাকা সত্ত্বেও গোবিন্দপুরগঞ্জে সিরাজ শেখের মেয়ে ফতিমাকে বিয়ে করে গোপনে দ্বিতীয় সংসার পেতেছিল। 2 নৌকায় পা দিয়ে চলছিল কিছুদিন। তবে এসব কথা বেশিদিন চাপা থাকে না। জানাজানি হতেই মোতাহার গ্রাম ছেড়ে পালায়। প্রথম পক্ষে বিবিকে তালাকও দেয়নি, আর এমুখও হয়ও না। হঠাৎ ইরফান আলী এরকম একটা কাণ্ড করে বসলো, তাও এত সামান্য কারণে। বেলের শরবত। জনগণের মধ্যে ফিসফিসানি চলতে লাগলো কয়েকদিন। নানান গুজবের মধ্যে থেকেও আসল সত্যটা বেরিয়ে আসে। এমন কিছু করতেই তো পারে ইরফান। তার যে নতুন ডানা গজিয়েছে। রাগের মাথায় না ছাই। আগে থাকতে ভাবনা চিন্তা করে অনেকজন বাইরের লোককে সাক্ষী রেখে সে যাত্রাপালার মতো তেজি গলায় 3 বার তালাক উচ্চারণ করেছে, যাতে কারো বুঝতে অসুবিধে না হয়। দিলবারকে ত্যাগ করার জন্য সে বদ্ধপরিকর। খোদা যাকে দেন তাকে ছাপ্পার খুঁড়েও দেন। ইরফানেরও এখন সেই অবস্থা। জমিজিরেতের বেশি নেই ইরফানের। বাপ দাদার জমি শরিকি ভাগাভাগির পর ইরফান পেয়েছে 4 বিঘে, 2 ফসলি। তাও আমন চাষটা ভালো হয়, পরেরটা তেমন সুবিধের না। সম্বৎসরের খোরাকিটা কোনো রকমে চলে যায়। তাছাড়া বাজারে একটা টেলারিংয়ের দোকান আছে তার। সে দোকানের আয়ও যৎসামান্য। একটাই মেশিন। কখনো ইরফান নিজে চালায়। শিবু নামে একটি অল্প বয়সী ছেলেকেও রেখেছে। লুঙ্গি আর ফতুয়াই সেলাই করে। অন্য বিশেষ কিছু সুবিধে করতে পারে না। পারলেই বা কি হতো, বছর 1.5 আগে একটা রেডিমেড বস্ত্রালয় খুলেছে মহাপাত্ররা 2 ভাই। সে দোকান এখন চলছে রমরমিয়ে। সব কিছুই পাওয়া যায়, দামও একটু সস্তা। কেউ এখন আর ছিট কাপড় কিনে সেলাই করাতে চায় না। বস্ত্রালয়ের পাশে ছিদামের মুদিখানা, তার পাশে গণেশের চায়ের দোকান। সেই দোকানের বাইরে নুলো নিতাই বসে থাকে একটা টুল পেতে। আর কোনো কাজকর্ম সে পারে না। সে লটারির টিকিট বিক্রি করে। পাশের গ্রামের চরডাংরাহির বাজারে শ্রীকৃষ্ণ গড়াইয়ের বড় লটারির দোকান। নুলো নিতাই তার সাব এজেন্ট। খ্যানখ্যানে গলায় নিতাই চায়ের দোকানের খদ্দেরকে টিকিট কেনার জন্য ঝুলোঝুলি করে। অনেক টাকার আশা সবাই করে। 1 বার, 2 বার, 5 বার, 10 বার টাকার টিকিট কিনেছে, কিছুই হয় না, টাকাটাই চলে যায়। 5 টাকা 10 টাকা দামও কম নাকি? এখন আর কেউ কিনতে চায় না। নিতাইকে নতুন লোক ধরতে হয়, বার করতে হয় নতুন নতুন উপায়। ইরফান লটারি কেনেনি। তার দোকান থেকে নিতাই একটা ফতুয়া সেলাই করার জন্য অগ্রিম 5 টাকা দিয়েছিল।
মাল ডেলিভারির সময় বাকি 10 টাকা পরে দেবে বলে যায়, তারপর দেয় না। ইরফান একদিন রূঢ়ভাবে তাড়া দিতে নিতাই কাঁচুমাচু হয়ে বলল, ভাইডি বড় টানাটানি যাচ্ছে, যদি একটা উপকার করো, এই সিকিম লটারি একখানা টিকিট তুমি জমা রাখো। এই টিকিটের দাম 20 টাকা, তোমারে কিছুই দিতে হবে না। আর যদি কপালে লেগে যায় ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকা, তুমি রাজা বাদশা বনে যাবে। লোকে যে ভাবে কেউ পায় না, তার ঠিক নয় গো। হরিদেবপুরের নবীন সাঁতরা পেয়েছে 20 লাখ। তারপর ধরো করম শেখ, সেও একবার। কোনোরকম আশাই করেনি ইরফান। নিহাত নিতাইকে ক্ষমা ঘেন্না করে সে টিকিটটা নিয়েছিল, আর তার ভাগ্যেই শিখেছিল। চর ডাংরাহাটির শ্রীকৃষ্ণ গড়াই নিজে এসে নম্বর মিলিয়ে বলে গেল, সিকিম রাজ্য লটারির 3rd প্রাইজ পেয়েছে ইরফান আলী, 10 লাখ টাকা। 10 লাখ! সে যে কত টাকা সে ধারণাই নেই ইরফান আলীর। একের পিঠে কটা শূন্য! কোথায়, কত দূরে সিকিম রাজ্য? সেখান থেকে তারা বেছে নিল বাঁকা সুলতানপুরের ইরফান আলীকে। টিকিটটা কোথায় রেখেছিল মনেই ছিল না। একটু খোঁজাখুঁজি করতে পাওয়া গেল অবশ্য। এই টাকা কিভাবে পাওয়া যায়? সিকিম যেতে হবে। কত লোক যে কত কথাই বলে। এখন ইরফানের ধারে কাছে সব সময় বহু মানুষের ভিড়। সবাই উপদেশ আর পরামর্শ দেওয়ার জন্য ব্যস্ত। অনেক কিছুই ইরফানের মাথায় ঢোকে না। তারপর এলো নিখিল মাস্টার। সে শুধু মাস্টার নয়, পার্টি করে, মিছিল করে। বছর 35 বয়স, ছিপছিপে চেহারা, গলার জোর আছে। সে সবাইকে সরিয়ে দিয়ে ইরফানকে নিয়ে বসলো দর্জিখানার ভেতরে। বাইরে আগল এঁটে দিল। প্রথমেই সে জিজ্ঞেস করলো, টিকিটখানা কোথায়? ইরফান সতর্কভাবে বলল, আছে, কিন্তু এখন সঙ্গে নাই। নিখিল বলল, বেশ, কারুকেরও হাতে দেবে না, কেউ দেখতে চাইলেও দেখাবে না, আমাকেও দেবে না। তোমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে? ইরফান দুদিকে মাথা নাড়ল। নিখিল বলল, কি করতে হবে মন দিয়ে শোনো। 100 টাকা দিয়ে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তার আগে তোমার ফটো তোলাতে হবে। নাম সই করতে জানো? ইরফান বলল, জানি স্যার, ক্লাস 3 পর্যন্ত পড়েছি। নিখিল বলল, ঠিক আছে, ফটো তুলিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে। তারপর ব্যাংকের ম্যানেজারের হাতে টিকিটটা জমা দেবে। সঙ্গে 2-3 জনকে নিয়ে যাবে, সাক্ষী থাকবে তারা। স্টেট ব্যাংকের ম্যানেজার মনোজিৎ বাবুকে আমি চিনি, মানুষটা খাঁটি। তিনি টাকা পয়সার সব ব্যবস্থা করে দেবেন। তোমাকে আর কিছু করতে হবে না। তা হঠাৎ এত টাকা পেয়ে তুমি কি করবে ভেবেছ? ইরফান চুপ করে তাকিয়ে রইল। নিখিল বলল, কিছুই করো না, যেমন চলছিল তেমনই চালাও। ব্যাংকে টাকা থাক, তুমি একেবারে চেপে থাকো। হঠাৎ পাওয়া টাকা অনেকের ভাগ্যেই হয় না, হঠাৎই শেষ হয়ে যায়। কত লোক চিলুবিলু করবে, নানান ছুতোয় ভাগ চাইবে, টাকা ওড়াবার কুপরামর্শ দেবে। ইরফান আলী, মাথা ঠিক রাখো। যে রকম মোটা চালে চলছিলে সেই রকমই চালাও। ও টাকা পরে কাজে লাগবে। নানান পার্টির লোক এসে চাঁদা চাইবে, দেবে না, বলবে 1 বছর পর। শুধু একজন লোককে তোমার এই 1000 টাকা অন্তত দেওয়া উচিত। কাকে বলো তো? ইরফান বলল, 10,000? কারে? নিখিল বলল, নিতাইকে। তুমি তো দাম দিয়েও টিকিট কেনোনি, নিতাই তোমায় পাইয়ে দিয়েছে। সে গল্প শুনেছি।
যদিও এই টিকিটটা নিজের নামে নিজের কাছে রেখে দিত, ও বেচারা অসহায় নিঃস্ব মানুষ, ওকে কিছু দিলে তোমার পুণ্য হবে। নিখিলের কথা পুরোপুরি বিশ্বাস করলো ইরফান। মাস্টারবাবু তো নিজের জন্য কিছু চাননি, পার্টির জন্য চাননি, যা কিছু বলছে তার ভালোর জন্যই। সত্যি ব্যাংক থেকেই তার সব ব্যবস্থা হয়ে গেল। ম্যানেজার বাবু তাকে দিলেন একটা সাদা রঙের পাস বই আর একটা নীল রঙের চেক বই। কী করে টাকা তুলতে হয় তাও বুঝিয়ে দিলেন। ইনকাম ট্যাক্স ইত্যাদি কেটে কুটে ইরফানের নামে এখন জমা আছে 7,20,400 টাকা। তার বাপের জন্মে কেউ এত টাকার স্বপ্নও দেখেনি। নিতাইকে অবশ্য সে প্রাণে ধরে 10,000 টাকা দিতে পারেনি। প্রথমবার 10,000ই তুলে নিতাইকে দিল 5। এত বড় একটা কাণ্ডের পর নিজের জন্য কিছু খরচ করবে না, তাও কি হয়? আত্মীয় স্বজনকে একদিন দাওয়াত তো দিতেই হবে। বাড়ির টিউবওয়েলটা কতদিন ধরে সারাবার কথা ভাবছিল, এবার না সারালেই নয়। আগে মাঝে মাঝেই যাকে মহাজনের কাছে চড়া সুদে টাকা ধার করতে হতো, এখন সেই মানুষটি যদি ব্যাংকের 7 লাখের বেশি টাকা থাকে, তাহলে তার চালচলন কি পুরোপুরি আগের মতো হতে পারে? এখন কত মানুষ তাকে খাতির করে কথা বলে। আগে যারা ইরফানকে পাত্তাই দিত না, এখন তারা ইরফানের সঙ্গে চোখাচোখি হলেই সে তো হাসি হাসে। ইরফানের কাছ থেকে যাদের কিছুই পাবার আশা নেই, তারাও এখন ইরফানকে সম্ভ্রম দেখায়। টাকার এমনই গুণ। 5 জনের মধ্যে দাঁড়িয়ে কথা বলার সময় আগে কেউ তার কথার আমলই দিত না। এখন অন্যরা থেমে গিয়ে বলে, হ্যাঁ ইরফান, তুমি কি বলছিলে? ঠিকই তো বলেছ। এরকম অবস্থায় পোশাক পরিচ্ছদ আগের মতো রাখলে চলে? বিড়ির আগুনে তার নীল রঙের কুর্তাটা 2 জায়গায় ফুটো হয়ে গেছে। পায়ের জুতো কিংবা চটি দেখলেই বোঝা যায় কে চাষাভুষো আর কে বাবু শ্রেণীর। তাদের সমাজের গণ্যমান্য ব্যক্তিরা দাড়িতে মেহেন্দি লাগায়। সবচেয়ে চমকপ্রদ কাজ করলো ইরফান। একদিন গড়বন্দিপুরে গিয়ে চোখের ডাক্তারকে দেখিয়ে চোখে চশমা নিল, সোনালি ফ্রেমের চশমা। তার চেহারা তো মন্দ না, এমন চশমায় তার রূপ খুলে গেল। এখন সে সত্যিকারের বাবু। সই করে চেক কাটলেই টাকা তোলা যায়। এতে তো বেশ মজা পেয়েছে। মাঝে মাঝেই সে টুকটাক টাকা তোলে, খুব বেশি না, 2,000, 5,000। নতুন নোটগুলোর দিকে মুগ্ধভাবে তাকিয়ে থাকে গন্ধ শোকে। আগে 1,000 টাকা রোজগার করতে শরীরের রক্ত পানি করতে হয়েছে, আর এখন শুধু ইরফান আলীর নামটা লিখলেই যত ইচ্ছে টাকা আসে। নিখিল মাস্টারের কথা তার মনে পড়ে মাঝে মাঝে। ঠিকঠাক পরামর্শই দিয়েছিলেন তিনি। এখনও ইরফান তো 2 হাতে টাকা ওড়ায় না, কারুকেও কিছু দেয় না। কেউ এসে বাপের অসুখ, মায়ের অসুখ বলে কেঁদে পড়লে কিংবা টাকা ধার চাইলেও সে বলে, 1 বছরের আগে টাকা তোলা যাবে না রে ভাই, আমার উপায় নেই। তাদের টালির ছাদের বাড়িটাতে নতুন রং করার শখ ইরফানের অনেক দিনের। পাছে লোকের চক্ষু টাটায়, তাই সে ইচ্ছেটাকে এখনও দমন করতে পেরেছে। নিখিল মাস্টারকে একখান ধুতি আর কুর্তা কিংবা তার মায়ের জন্য একটা শাড়ি পাঠালে কেমন হয়? ইরফান প্রায় ভাবে কথা, কিন্তু এই ভাবনাটুকুই সার। নিখিল মাস্টারের কাছে সে কৃতজ্ঞ ঠিকই, কিন্তু সহসা সে তার সামনে যেতে চায় না। দূর থেকে কখনো সে নিখিল মাস্টারকে দেখলে চট করে অন্যদিকে সরে যায়। কেন সরে যায় তা সে নিজেই জানে না। বাড়িতে বউয়ের কাছে নতুন করে কিছু খাতির পায়নি ইরফান। 27 বছরের বিবাহিত জীবন, এর মধ্যে সংসারে অনেক দুর্যোগ সামলেছে ধীরারা।
একসময় ইরফানের বাপ রোগ ব্যাধিতে শয্যাশায়ী হয়েছিল পাক্কা 3 বছর। তখন তার গু মুত পরিষ্কার করা থেকে সব রকম সেবা তো দিলারাই করেছে। কোনো দিন মুখে রাগ আড়েনি। একসময় খুব খাটতে পারত সে। এতদিনে খাটতে খাটতে তার শরীরটা ভেঙেছে। এখন আর তার শরীরে রস নেই, শয্যার সুখ দিতে পারে না। 54 বছর বয়সে ইরফান এখনও শাহজাওয়ান, কিন্তু তার বউ যেন একটা বুড়ি। শরীরে রস নেই, জিভেও একটু মিষ্টত্বও নেই দিলারার। মেজাজ হয়েছে খিটখিটে। সংসারে কাজ কিংবা স্বামী সেবার ত্রুটি নেই। বৃষ্টিতে ভিজে ইরফান যখন জ্বর বাঁধায় তখন তাকে ওষুধ খাওয়ানো, কপালে জলপট্টি দেওয়া কিংবা সারা রাত জেগে পাখার বাতাস সবই সে করবে, কিন্তু বকুনি দিতেও ছাড়বে না। দিলারার আর একটি অযোগ্যতা প্রকট। এ পর্যন্ত সে একটিও পুত্র সন্তান প্রসব করতে পারেনি। 3টি কন্যা সন্তানের মধ্যে প্রথম 2টি বেশি দিন বাঁচেনি। ছোট মেয়েটির বয়স 7 বছর, আর তার সন্তান সম্ভাবনা নেই। ইরফান এখন বড়লোক হয়েছে, এখনই তো তার ভোগ বিলাসের সময়, নইলে টাকা দিয়ে সে কি করবে? টাকাকেও বড়লোকের সঙ্গে নিয়ে যেতে পারে না। 5 ভূতের মধ্যে বিলিয়ে দিলেই বা কি হবে? নারী সঙ্গ ছাড়া কি ভোগ বিলাস হয়? এই গ্রামের মধ্যে ব্যভিচার চলে না, সবাই সব কিছু জেনে যায়। তাই দিবালোকে তালাক দেওয়ার মতলব ইরফান কিছুদিন ধরেই এঁটে রেখেছিল। শরীর ভাঙলেও সংসারের সাশ্রয়ের জন্য দিলারা যথাসাধ্য খাটে এখনও। লটারির টাকার মর্ম সে ঠিকমতো বোঝেনি। ইরফান তাকে দেয়নি নতুন কিছু। দিলারা বাগান চাষ ভালোবাসে। বাড়ির মধ্যে যেটুকু জমি তাতেই সে বেগুন মূলো ফলায়। লেবু আর লঙ্কা গাছ আছে। ফুলকপিও করেছিল গত শীতে। এখন সে পেঁয়াজ নিয়ে মেতেছে। ইরফান জানতো সকালবেলা বাগানের কাজ ছেড়ে দিলারা সহজে আসবে না। শাহেদ নামে বাড়িতে একটা আশ্রিত ছেলে আছে, ফাই ফরমাস খাটে। তাকে সে বেলের শরবত বানাতে বলতে পারতো না? ও বানাতে আর এমন কি গুণ লাগে? লোকজনের সামনে সে দেখালো যে তার বউ তার কথার অবাধ্য, চোপা করে। তাই রাগের মাথায় সে 3 তালাক উচ্চারণ করলে তার কি দোষের হয়? তালাক তো হয়ে গেল। এরপর 7 বছরে মেয়ে তিন্নিকে নিয়ে দিলারা যাবে কোথায়? তার 3 কুলে আর কেউ নেই। বাপের বাড়ির গুরুজনরা সবাই মরে হেজে গেছে। 27 বছর ধরে সে এখানে আছে। পুরুষরাই বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকে, মেয়েরাই ধরে রাখে সংসারের স্ত্রী। এ সংসার ছাড়া দিলারা আর কিছুই জানে না, চেনে না। তালাক হয়ে গেলে স্বামীর বাড়ির অন্ন গ্রহণ করাও নিষিদ্ধ। মেয়েকে নিয়ে যেতে হবে এতিমখানায়, সেটাই বা কত দূরে। ঘরেই আর ঢুকলো না দিলারা। ফোঁপাতে ফোঁপাতে পুকুর ধারে গিয়ে একটা অশ্বত্থ গাছের তলায় বসে রইল। তিনি খেলতে গিয়েছিল এক ফুফাতো বোনের সঙ্গে। কেউ তাকে বাড়িতে দিয়ে গেল। মা কেন গাছতলায় বসে কাঁদছে সে তো বুঝলই না। দুপুরবেলা শাহেদ এসে দিয়ে গেল 1 থালা ভাত, ডাল আর লাউ ঘন্ট। দিলারা থালাটা দূরে ঠেলে দিল, তাকিয়ে রইল সেই দিকেই। তার 27 বছরের সংসার কয়েকটা মাত্র শব্দে শেষ হয়ে গেছে। তার 27 বছরের স্বামী আর তার স্বামী নয়। তাহলে এই অন্ন সে মুখে তুলবে কোন অধিকারে? শুধু একবার চকিতে তার মনে প্রশ্ন জাগলো, লাউ ঘন্টটা রান্না করলো কে? শাহিদ নাকি?
ও রান্নার কি জানে? ওই লাউ ঘন্ট ইরফানের মুখে রুজবে? রান্না বান্না নিয়ে তার বেশ নাক কাট আছে। বেশি পরিমাণ পেঁয়াজ হয়ে গেলে মাছের ঝোল মিঠা হয়ে যায়, তাই ইরফান খাবেই না, মেজাজ দেখাবে। এইভাবে কেটে গেল 2 দিন। তিন্নি মায়ের কাছে এসে বসে থাকে, মাঝে মাঝে জিজ্ঞেস করে, আম্মু তোর কি হয়েছে? ঘরে যাস না কেন? উত্তর দেয় না দিলারা, এক দৃষ্টে চেয়ে থাকে মেয়ের মুখের দিকে। এত মুখ ছিল যে এই 2 দিন মুখ দিয়ে একটা শব্দও বার করেনি, যেন তার বার্ধক্য হয়ে গেছে। কন্যা সংসারে অবাঞ্ছিত, তাই মেয়েকে প্রকাশ্যে এখনো স্নেহ মমতা দেখায়নি দিলারা। সেসব যেন সে ভুলেই গেছে। মাঝে মাঝে শাহেদ এসে তিন্নিকে প্রায় জোর করে বাড়িতে নিয়ে যায় ইরফানের আদেশে। তিনি বাবাকে কিছু বলতে সাহস পায় না, বাবাকে সে ভয় পায়। পাড়া প্রতিবেশিনীদের মধ্যে 2 জন নারী দিলারাকে তাদের বাড়িতে আশ্রয় দিতে চায়, তাতেও সাড়া দেয় না সে। এরা দয়া দেখাতে যায়, ভালো কথা, কিন্তু কতদিন দয়া বজায় থাকবে? দিলারা মুখ ফিরিয়ে থাকে। বাড়িতে টিউবকল চালু হয়েছে। ইরফান আর গোসল করার জন্য পুকুর ঘাটে আসে না। অসত্য গাছটায় অনেক পাখির বাসা। পাখিরা ডাকাডাকি করে, ফুরুত করে উড়ে যায়, আবার এসে বসে। মনে হয় যেন দিনাগত রাতে আবার দিনে একভাবে ঠায় বসে থাকা এই স্ত্রীলোকটিকে দেখে তারা বেশ অবাক হয়েছে। অবশ্য পাখিদের চোখের পাতা থাকে না বলে এমনিতেই তাদের দৃষ্টিতে সব সময় বিস্ময়ের ভাব থাকে, কিংবা হয়তো সেই জন্যই এই দুনিয়াটাকে তাদের প্রতিনিয়ত বিস্ময়কর স্থান বলে মনে হয়। যখন দুপুরে একেবারে শুনশান, কাছাকাছি কেউ থাকে না, তখন দিলারা চোখের জল মোছে। পাখিদের দেখে, ওরা ইচ্ছে মতো যেখানে সেখানে উড়ে যেতে পারে। কখনো কোন ডালে বসবে তারও কিছু ঠিক ঠিকানা নেই। তালাক দিয়েছে বটে, কিন্তু ইরফান তো সম্পূর্ণ হৃদয়হীন মানুষ নয়। বাড়ির কাছে গাছতলায় বসে আছে তার প্রাক্তন স্ত্রী, এক দানা অন্ন মুখে দেয়নি। এ সংবাদ শুনে সে তো বিচলিত বোধ করবেই। আকাশে মেঘ জমেছে, 2-1 দিন পরেই শুরু হয়ে যাবে বৃষ্টি। তখনও সে ওখানেই বসে থাকবে। খালেক চাচাকে সঙ্গে নিয়ে সে এসে দাঁড়ালো গাছতলায়। গম্ভীর গলায় সে বলল, শোনো তিন্নির মা, এইভাবে পুকুর ধারে তোমার বসে থাকা মোটেই শোভা পায় না। আমি না ভাবি তোমাকে তার বাড়িতে ঠাঁই দিতে চেয়েছিলেন, তাও তুমি যাও নাই। হাকিমপুরে তোমার খালাতো ভাই সিরাজুল থাকে, তার বড়া গোস্তের কারবার ভালোই চলে। যদি সেখানে যেতে চাও, শাহেদ তোমাকে পৌঁছিয়ে দিয়ে আসবে, অথবা। এবারেই প্রকাশ পেল তার আসল উদারতা। তার দেহমোহন এবার কোনো বাধ্যবাধকতা নেই। তবু সে বলল, অথবা বাজারে আমার যে টেলারিংয়ের দোকান আছে সেটা তুমি নিতে পারো। পিছনে কুঠুরিতে থাকার জায়গা হয়ে যেতে পারে। দোকান তুমি চালাও, আমি লাভের বকরা নিতে যাব না। দোকান তোমার। মেশিনের নিচে এক দেরাজে 230 টাকা আছে, তা দিয়ে প্রথম খরচা চালাবে। এই নাও। মাটির দিকে দৃষ্টি নিবন্ধ করে বসে এলো দিলারা। একবারও সে তাকায়নি তার 27 বছরের স্বামীর দিকে। কোনো সাড়া শব্দ করল না। 2-3 বার একই কথা বলার পর চাবিটা ছুঁড়ে ফেলে দিল ইরফানের দিকে। পরদিন ভোরবেলা পুকুরে জল সইতে এসে পল্লীর নারীরা দেখল অসত্য গাছের ডালে ঝুলছে দিলারার নিষ্পন্দ শরীর। অনেকগুলি পাখি
ডাকাডাকি করছে এ ডালে ও ডালে। এই সময় তো পাখি ডাকেই। প্রতিবেশিনীরা অনেকেই মনে করলো নীলারা ঠিক কাজই করেছে, শুধু শুধু ঝঞ্ঝাট বাড়িয়ে লাভ তো কিছু হতো না। বাজারের দোকান ঘরে কি কোনো স্ত্রীলোক থাকতে পারে? কৌশল করবে কোথায়? এইসব মানুষদের স্মৃতি বড় তাড়াতাড়ি মুছে যায়। ছবি টবি থাকে না, কোনো চিহ্নও থাকে না বলতে গেলে। শুধু দিলারার যত্ন করা পেঁয়াজকলিতে পেঁয়াজ হলো, বেগুনে গত্তি আসে, মাচা থেকে দুলতে থাকে কচি কচি শশা, সেসব খাওয়াও হয়ে যায়। প্রথম কয়েকটি দিন তিন্নিকে নিয়ে রেখেছিল পাড়ার বউরা। সমবয়সী পেয়ে মেয়েরা খেলাধুলোয় তাকে ভুলিয়ে রেখেছে। তারপর তো বাড়ির মেয়েকে বাড়িতে ফিরতেই হবে। মেয়েটার স্বভাব বড় চটপটে, এক জায়গায় বেশিক্ষণ বসতেই পারে না। একটু ফাঁক পেলে বাড়ির বাইরে দৌড়ে চলে যায়। অথচ পড়াশোনাতে মাথা আছে, মাঝে মধ্যেই আঁক কষতে শিখেছে, বাংলাও পড়তে পারে, যুক্তাক্ষরে বানান ভেঙে ভেঙে পড়ে। গ্রামের স্কুলটিতে গেছে গতবার। নদী গর্ভে এখন মসজিদের পিছনে হোগলার ছাউনি দেওয়া খানিকটা জায়গায় ক্লাস হয়। সেখানে যেতে তিন্নির খুবই উৎসাহ, কিন্তু তারপর আর বাড়ি ফিরতে যেন ইচ্ছেই করে না। দিলারার ইন্তেকালের ঠিক 5 মাস পর ইরফান শাদি করলো লায়লা আঞ্জুমান বানুকে। তার চেয়ে প্রায় 20 বছরের ছোট, ফর্সা হিলহিলে চেহারা, সারা শরীর দিয়ে লাবণ্য যেন ঝলকে ঝলকে পড়ছে। পাতলা ঠোঁটে সব সময় দেখুন হাসি। এই উপলক্ষে গ্রাম শুদ্ধ সবাইকে ভোজ দিল ইরফান। পীরের মাজারে চাদর চড়ালো। এ বিয়েতে গ্রামের মানুষ বেশ খুশি। অন্যায় তো কিছু নেই, আগে স্ত্রীকে তালাক দেওয়ার ন্যায্য অধিকার আছে ইরফানের। তার সঙ্গে বনিবানা না হলে তার কি উপায়? উত্তরাধিকারের উপহারও দিতে পারেনি সে। তার খোরপোশেরও ব্যবস্থা করেছিল ইরফান। সে সুখ তার কপালে সইল না, তাতে আর কি করা যাবে? তা বলে ইরফান কেন তার জাগতিক সুখ থেকে বঞ্চিত হবে? আগের অবস্থায় সে এমন সুন্দরী যুবতীকে বউ করে ঘরে আনলে লোকে বলতে পারত গরিবের ঘোড়া রোগ। কিন্তু এখন সে এ তল্লাটে সবচেয়ে ধনী ব্যক্তি। টাকা থাকলে কত রকম সুখী তো কেনা যায়। লাইলাকে সবাই খুব ভালোবাসে। তার সরল সরল কথা শুনতে বেশ মজাই লাগে। তবে তার বাপের বাড়ির লোকেরা মাঝে মাঝে এসে বড় উৎপাত করে। লায়লা এরকম ধান্দারা গোবিন্দপুরে মেয়ে নয়। তার বাড়ি গঞ্জ অঞ্চলে, বিশাল একান্নবর্তী পরিবার, নানা রকম সম্পর্কের ভাই বোনের সংখ্যাও অনেক। তারাও তো নতুন দুলা ভাইয়ের বাড়িতে আসতেই পারে। প্রায়ই তারা আসে মোটর সাইকেল হাঁকিয়ে। একবার এলো একটা সাদা রঙের গাড়ি ভাড়া নিয়ে 7-8 জন। এখানে নদীর পাড় ভাঙছে, ভেঙেই চলেছে। সেটাই নাকি একটা দর্শনীয় ব্যাপার। তরুণী ভাষার মনোরঞ্জনের জন্য পুরুষ মানুষ কি না করতে পারে। এর মধ্যে মুঠো আলগা করেছে ইরফান। নিখিল মাস্টারের উপদেশ আর তার মনে পড়ে না। ঘন ঘন টাকা তোলে ব্যাংক থেকে। এর মধ্যে একটা পাকা দালান বানানো হয়েছে। নদীর খেয়াঘাটে ডাক দিতে পারেনি, কিনেছে 1 বছরের জন্য। 1 লপ্তে 10 বিঘে জমি কেনার কথাবার্তা চলছে। লায়লার 2 ভাই এখন তার পরামর্শদাতা। এবারে চেহারাই পাল্টে গেছে। এখন প্রতিদিন জমজমাট ভাব। লায়লার বাপের বাড়ি থেকে রান্নার জন্য একজন মেয়ে লোক আনানো হয়েছে, তার নাম সেতারা। লায়লাকে সে কোলে পিঠে করে মানুষ করেছে। এখন বয়স হলেও শরীরে যথেষ্ট তাগত। এক হাতে সে 20-25 জনের খাদ্যদ্রব্য পাক করে ফেলতে পারে অনায়াসে। বাড়িতে একসঙ্গে এত মানুষ দেখলে তিনি মাঝে মাঝে ঘাবড়ে যায় বটে, কিন্তু তার কোনো অযত্ন হয় না। লায়লা প্রথম থেকে তাকে সুনজরেই দেখছে। তার নিজের মধ্যে একটা বালিকা ভাব আছে এখনো। সৎ মা শুনলেই কেমন যেন হিংসুটি ভয়ঙ্করী মনে হয়।
লায়লার মধ্যে সেরকম ভাব একটুও নেই। সে নিজে গঞ্জের স্কুলে ক্লাস 5 পর্যন্ত পড়েছে। তিন্নিকে সে পড়াতে বসায় বিকালবেলায়। ছড়া শেখাবার সময় দুজনে একসঙ্গে ছড়া বলে। মাঝে মধ্যে দুজনেই একসঙ্গে হেসে গড়িয়ে পড়ে। লায়লার 2 ভাই খালেক আর বদন। এর মধ্যে বদনের স্বার্থবুদ্ধি বেশি, আর খালেক অনেক দিল খোলা। তিন্নি সম্পর্কে এদের মনোভাবও বিপরীত। ইরফানের স্নেহ বাৎসল্য কম নয়। সে মেয়েকে নিয়ে কখনো আদিক্ষেতা করেনি। সে আছে, ঘুরে ফেরে, খায় দায়, ইরফান দেখে, সেটাই যথেষ্ট। কারো কারো স্নেহ ভালোবাসা হয় বড় বেশি একমুখা। সে তারা নিজের সন্তানাদি নেই। বাল্য বিধবা দ্বিতীয়বার আর নিকে হয়নি। সব স্নেহ সে উজাড় করে দিয়েছে লায়লাকে। লায়লার শ্বশুর বাড়িতেও সে এসেছে স্বেচ্ছায়। তাকে সে চোখে হারাতে চায় না। শ্বশুর শাশুড়ির ঝামেলা নেই। লায়লা এখানে সুখে রাজত্ব করবে, পাশে থাকবে সে তারা। কিন্তু এর মধ্যে তিন্নির স্থান কোথায়? প্রথম কয়েকদিন সে তিন্নির ওপর নজর রাখে। বাচ্চা মেয়েটার মধ্যে সে দোষের কিছু দেখতে পায় না, কিন্তু ওর অস্তিত্বটাই দোষের। ও না থাকলে তো ভালো ছিল। প্রথম সে ভাবত, আছে তো থাক, ওর খাওয়া দাওয়ার কতই বা খরচা লাগে। কিন্তু ও মেয়ে তো বড় হবে, তখন ওর দাবিও বাড়বে। ও যদি লায়লার সমান হতে চায়, তারপর অবস্থা অনুযায়ী মানানসই স্বাদই দিতে হবে। সেও বহু টাকার ধাক্কা। ও স্বামীটাই বা কেমন হবে যদি একটা চশমখোর হয়, যদি সে ভালো মানুষ ইরফানের মিয়াকে নিত্য শোষণ করে। এখনো 8 বছর বয়স হয়নি তিন্নির, তবু তার দিকে তাকিয়ে সেতার বাবি অনেক দূর পর্যন্ত দেখে ফেলেছে। ভয়ে ভয়ে তার শিহরণ হয়। এখন সে বাচ্চা মেয়েটি হাসছে, খেলছে, দৌড়দৌড়ি করছে। কয়েক বছর পরে এই মেয়েটি হবে হিংস্র বাঘিনী। লায়লার জীবন বিষময় করে দেবে। লায়লারও নিজের সন্তান হবে, তাকে বঞ্চিত করবে এই মেয়ে। এই সব আশঙ্কার কথা সে তারা অনবরত লায়লার কানে ঢালতে লাগলো। প্রথম লায়লা বিরক্ত বোধ করত। কিন্তু কি সব অলক্ষণের কথা! তিনি বেশ মেয়ে, কিন্তু দিনের পর দিন একই কথা শুনলে ক্রমশ বিশ্বাসযোগ্যতা এসেই যায়। ইরফানের গোচরেও যায় এ বৃত্তান্ত। ইরফান কোনো মন্তব্যই করে না। যৌবনের স্বাদ পেয়ে সে এখন উন্মত্ত। লায়লা একদিন সামান্য একটু মুখ ভাগ করলেই সে নতুন শাড়ি গয়না কিনে আনে। কয়েক মাসের মধ্যে পোয়াতি হলো লায়লা। খবরটা দেওয়ার পর মসজিদে 1 হাঁড়ি রসগোল্লা বিলি করল ইরফান। তার দৃঢ় ধারণা এবার সে পুত্র সন্তান পাবে। শুধু সম্ভব নয়, লায়লা তার সৌভাগ্য এনে দেবে, তার বংশ রক্ষা হবে। বউকে নিয়ে মাঝে মাঝে নদীতে বেড়াতে যায় ইরফান। সন্ধ্যের পর খেয়া চলে না। নৌকোর মালিক এখন ইরফান নিজে। মাঝি ইদ্রিস রাত্রিবেলা তার বাড়িতে খায়, সুতরাং তাকে দিয়ে বেশি কাজ করানো যায় না। প্রতিদিন নদী খেয়া পারাপার করে ইদ্রিস। এই নদী 20গঞ্জে তার বাড়ি খেয়ে নিয়েছে। তার বউ এখন বাপের বাড়িতে মুখ ঝামটা খেয়েও বাধ্য হয়ে 3 ছেলে মেয়ে নিয়ে থাকে। ছেলেটার আবার পোলিও। এক বিকেলে সেজে গুজে বেরোবার সময় লায়লা বলল, আয় তিন্নি, তুইও চল আমাদের সঙ্গে। শাড়ি পরবি? আমি তোকে শাড়ি পরিয়ে দিচ্ছি। লকড়ার মাঠে আজ সিনেমা দেখাবে, তুইও আয় তিন্নি। তিন্নিকে শাড়ি পরিয়ে, গালে পাউডার মাখিয়ে, কপালে টিপ লাগিয়ে সাজিয়ে দিল লায়লা। অনভ্যস্তভাবে পুতুলের মতো পা ফেলে ফেলে বাবা মায়ের সঙ্গে চলল তিন্নি। আকাশে অল্প অল্প মেঘ, তবে সহসা ঝড়ের সম্ভাবনা নেই। আর ঝড় উঠলেও সামাল দিতে পারবে ইদ্রিস। ভরা বর্ষার নদী, ফনফন করছে পানি। সারা শীতকাল আর গ্রীষ্মকালে এই নদী না খেয়ে উপসী হয়ে থাকে। চেহারা হয়ে যায় শুকনো দড়ির মতো, কিংবা শয্যাশায়ী মুমূর্ষুর মতন।
এখন এই কয়েকটা মাস তার অঙ্গে যৌবন তরঙ্গ, আর যৌবন খিদেও হয় সাংঘাতিক। অনবরত পাড় খায়, গাছপালা বাড়ি ঘর সমেত ভূমি গ্রাস করে নেয়। তবে শুধু একদিকের পাড় খেয়ে তার আশ মেটে না। স্বাদের বদলের জন্য 2-3 বছর পর আবার অন্য পাড় খায়। সেখানকার মাটির স্বাদ বুঝি আলাদা। সন্ধে হয় বদর বদর করে ইদ্রিস নৌকা ছেড়ে দিল। এরই মধ্যে চাঁদ উঠেছে, মেঘের ফাঁকে ফাঁকে লুকোচুরি চলছে। পাশাপাশি সেজেছে ইরফান আর লায়লা। আজ ইরফান পরেছে সিল্কের সবুজ কুর্তা আর মাথায় ফেজ টুপি, আর লাল টুকটুকে শাড়ি পরা লায়লা যেন সাক্ষাৎ এক হুড়ি। খোপায় গুজেছে সাদা ফুল। কি সুন্দর মানিয়েছে দুজনকে। তিন্নি একবার এদিকে যায় আর ওদিকে, একবার ওদিকে মুখ ফিরিয়ে দেখছেন ওদিকে। বৈঠার আওয়াজের সঙ্গে সঙ্গে পাড় ভাঙার অনবরত ছুপ ছুপ শব্দ শোনা যায়। খানিক বাদে লায়লা বলল, তিন্নি একটা ছড়া বল না, সে শিয়াল পণ্ডিতের ছড়াটা। তিন্নির লজ্জা হয়েছে, সে মুখ খোলে না, ফিক ফিক করে হাসে। সে আজ সিনেমা দেখবে, আর কত লোক দেখবে তার শাড়ি পরা চেহারা। ফিরতে রাত হবে, তাই সঙ্গে আনা হয়েছে পরোটা আর আলু ভাজি। খানিক বাদে খাওয়া হলো সেসব। লায়লা যত্ন করে তিন্নিকে খাওয়ালো, বলল, আরেকটা পরোটা নিয়ে তিন্নি, এই তো এত ভাজি রয়েছে, কে খাবে, নে নে। কয়েক বোতল ভর্তি পানিও আনা হয়েছে। তাতে হাত ধুয়ে খানিকটা গলায় ঢেলে নিল ইরফান আর লয়লা। তিন্নির হাত ধোয়ালো, ঝুঁকে নদীতে হাত ডোবালো। তখনই এক খণ্ড কালো মেঘ ঢেকে দিল চাঁদটাকে। একেবারে আঁধার হয়ে গেল চারিদিক। ইরফান ফিসফিস করে বলল, দে ইদ্রিস, এবার। ইদ্রিস পানি থেকে বৈঠা তুলে খুব জোরে একটা ঘা মারল তিন্নির ঘাড়ে। তারপর পাছার তলায় হাত দিয়ে ঠেলা মারল। তিনি উল্টে পড়ল নদীতে। কুপুস করে একটা শব্দ হলো শুধু। তারপর কিছুক্ষণ তিনজনই নিশ্চল, নৌকাও স্থির, কোনো শব্দ নেই। কালো মেঘটা সরে গিয়ে আবার ফুটল একটু ফ্যাকাশে জ্যোৎস্না। দূরে দূরে দেখা যাচ্ছে আর কয়েকটা নৌকোর আলোক বিন্দু। মেয়েটা একেবারে তলিয়েই গেছে। ওইটুকু একটা প্রাণ গেল কি থাকলো, তাতে পৃথিবীর কি বা আসে যায়। এমন তো কতই হয় রোজ। তিন্নির জন্য শোক করার কেউ নেই, বরং সে ডুবে গিয়ে কিছু মানুষের জীবনে স্বস্তি এনে দেবে। কিন্তু হঠাৎ অন্য প্রতিক্রিয়া হলো লায়লার। নৌকা যখন লখার মাঠের কাছাকাছি এসে গেছে, দেখা যাচ্ছে সিনেমাওয়ালাদের আলো, শোনা যাচ্ছে উৎসুক জনতার মৃদু গুঞ্জন ধ্বনি। সেই সময় লায়লা উঠে দাঁড়িয়ে বলল, মেয়েটাকে খতম করে দিলে? হ্যাঁ, সিনেমা দেখতে কত আশা করেছিল। হায় আল্লাহ, এ কি করলে তোমরা? পরিকল্পনাটা সবই জানতো লায়লা, সে সম্মতি জানিয়েছিল। এখন সে দুষতে লাগলো তার স্বামী আর ইদ্রিসকে। শুধু তাই নয়, সে এমনই বিকৃত গলায় চিৎকার করতে লাগলো যে তাকে সামলানোই এখন কঠিন। ইরফান তাকে জড়িয়ে ধরলো, সে ছিটকে সরিয়ে যেতে চায়। সর্বনাশ, এখন জানাজানি হলেই তো সকলে হাতে দড়ি পড়বে, লায়লাও ছাড়া পাবে না। সিনেমা দেখার আর প্রশ্নই ওঠে না। নৌকোর গোলুই ঘুরিয়ে নিল ইদ্রিস। লায়লাকে জোর করে শুইয়ে তাকে চেপে ধরে রইল ইরফান। পাশ দিয়ে 2-1টা নৌকা যাচ্ছে, তারা কেউ অবশ্য লায়লার গোঙানি শুনতে পায়নি। ফিরে আসা হলো ভালোই ভালোই। ঘাটে নেমে নিজেই খুব চেঁচিয়ে কান্না শুরু করলো ইরফান। এখন সব লোককে জানান দিতে হবে। বাড়িতে এসেও শুরু করলো কান্নার রোল। সে তারাও যোগ দিল তাতে। এটাই নিয়ম, মৃত্যু সংবাদ পেয়ে সকলকেই কান্নার জোকার তুলতে হয়। 2 দিন পর এ বাড়িতে এলেন পুলিশের দারোগা নিয়ামত খান। এ গ্রামে থানা নেই, দারোগা এসেছেন নবীগঞ্জ থেকে।
নিয়ামত খানের দশাসই চেহারা, বদমেজাজি, মুখে সব সময় পান। সবাই জানে এ দারোগা যেমন ঘুষখোর তেমনি স্বেচ্ছাচারী। সরকার কিংবা সংবিধান থাকেন অনেক দূরে। এখানকার পুলিশদের ওপরওয়ালা কেউ নেই। এখানে কর্তার ইচ্ছেতেই সব কর্ম হয়। উঠোনে একটা কুর্সি পেতে দেওয়া হলো নিয়ামত খানের জন্য। মুখ ভর্তি পান, তবু তিনি একটা সিগারেট ধরান। দিলারার আত্মহত্যার পর তিনি একবার এসেছিলেন, নিয়ম রক্ষার জন্য আসতেই হয়। তখনও বেআইনি কিছু পাননি, তবে কোনো বাড়িতে এলে কিছু প্রণামী তার পাওনা হয়, তা পেয়েছিলেন। ঠিকঠাক রিপোর্ট দিয়েছিলেন। এবারের ঘটনা একটু আলাদা। গ্রামে 8-10 জনের মধ্যে সে একজন। সে যদি হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হয়, তবে তার সম্পর্কে অন্য 9 জনের রাগ কিংবা ঈর্ষা হবে না? এটাই তো মানুষের স্বভাব ধর্ম। তাও লোকটির ব্যবহার না বদলালে অন্যরা মেনে নিতে পারত, কিন্তু বিনা উপার্জনের সম্পদের বিষ থাকবেই। সেই বিষে মাথা বিগড়ে যায়। চতুর্দিকে এখন আলোচনা চলছে। ইরফান আর লায়লা নিজে তাদের আগের পক্ষের মেয়ে তিন্নিকে খুন করেছে, সরিয়ে দিয়েছে পথের কাঁটা। এরকম জনমতের চাপে পুলিশকে কিছু করতেই হয়। তাই তো এসেছে নিয়ামত খান। কিন্তু তিনি অনুত্তেজিত। ডাকাতি নয়, 2-4টে লাশ পড়ে যাওয়ার ব্যাপার নয়, একটা বাচ্চা মেয়ের উধাও হওয়ার ঘটনা। তার জন্য কত সময় দেওয়া যেতে পারে? উঠোনে কুর্সিতে বসে সিগারেট টানতে টানতে নিয়ামত খান ইরফানকে জিজ্ঞেস করলেন, বলো দেখি বৃত্তান্তটা। সন্ধ্যে থেকে পরপর কি হলো? এর মধ্যে অন্তত 100 বার মনে মনে ঘটনাটার পুনরাবৃত্তি করেছে ইরফান। প্রথম রাত্রিরে সে তো ঘুমোতেই পারেনি, সুতরাং বর্ণনা দিতে ইরফানের কোনো অসুবিধে হলো না। মাঝে মাঝে মাথা নাড়তে লাগলেন নিয়ামত খান, যেন তিনি সব বুঝতে পেরেছেন। একটা দুরন্ত ছটফটে মেয়ে বেশি ঝুঁকেছিল নদীর পানিতে হাত ডুবিয়ে। সে তো পড়ে যেতেই পারে। এরকম দুর্ঘটনা মাঝে মাঝেই ঘটে। বর্ষার নদীতে সকলকেই সমাধান হয়। এ কেস বাপ মায়ের, কোনো ক্রিমিনাল অফেন্স তো প্রমাণ পাওয়া যায় না। নিয়ামত খান ভোজন রসিক, তার জন্য খাঁটি ঘিয়ের বিরিয়ানি রান্না করে রেখেছে সেতারা। সেই বিরিয়ানির প্লেট দেওয়ার আগেই দারোগাবাবুর হাতে একটি মোটা খাম দিল ইরফান। খামটা একবার খুলে দেখলেন নিয়ামত খাঁ। মনে হলো 1000-10 নোট। তিনি মৃদু হেসে খামটা রাখলেন প্যান্টের পকেটে। স্বস্তির নিঃশ্বাস ফেলল ইরফান। মুখ তুলে উদারভাবে নিয়ামত খান বললেন, ইরফান সাহেব, আপাতত আপনাদের নামে কোনো কেসই দাঁড়ায় না, তবু একবার আপনার বিবির সঙ্গে কি কথা বলা যেতে পারে? ইরফান বলল, হুজুর, সেদিন থেকে আমার বিবি শয্যাশায়ী। খুব ভালোবাসেন তো মেয়েকে, কারোর সঙ্গে বাতচিত করছেন না, শুধু কাঁদছেন। তবু যদি আপনি চান। নিয়ামত খান হাত তুলে বললেন, থাক থাক, এরকম সময় জেরা করা খুবই ইনহিউম্যান। বুঝতেই তো পারছি তার মনের অবস্থা। থাক থাক। তারপর তিনি নিচু গলায় বললেন, ইরফান সাহেব, এখন কয়েকটা দিন বাড়ি থেকে আর নাইবা বেরোলেন, চুপচাপ থাকুন। পাড়ার লোক নানা কথা বলবে, কান দেবেন না। উঠে দাঁড়িয়ে চলে যাওয়ার জন্য পা বাড়িয়েও তিনি থেমে গেলেন। হঠাৎ মনে পড়া ভঙ্গিতে তিনি বললেন, ইদ্রিস আলী গেল কোথায়? তার সঙ্গেও যে একটু কথা বলতে হয়। ইদ্রিস ডিউটি দিচ্ছে খেয়াঘাটে। দারোগা নির্দেশ দিয়ে গেলেন, সে যেন 1 ঘন্টার মধ্যে থানায় গিয়ে হাজিরা দেয়। আকাশ কাঁপিয়ে বাজ পড়ল এবং বৃষ্টি নামলো একটু পরে। খবর এলো, নদী 2টো তাল গাছ খেয়েছে 1 ঘন্টা আগে। একটা আখের ক্ষেতেরও যায় যায় অবস্থা। নদীর বুঝি এখন মিষ্টি খাবার স্বাদ হয়েছে। বাধা দেওয়ার কোনো উপায় নেই। মাথায় একটা টোকা নিয়ে বৃষ্টির মাঝেই ইদ্রিস যখন থানায় পৌঁছলো, তখন দারোগাবাবু অফিস করে টেবিলের ওপর 2 পা তুলে চুরুট টানছেন। ধোক্তা, পান, সিগারেটের চুরুট, এরকম একটা কিছু তামাকের নেশা তার সবসময় থাকে।
চুরুট টানতে টানতে মাঝে মাঝে ভালো লাগার আবেশে চোখ বুজে আসে। ইদ্রিসের আপাত মস্তক দেখার পর তিনি নরমভাবে বললেন, তুমি ঘাটোয়াল ইদ্রিস মিয়া? আগে কখনো দেখিনি। তোমাদের তো বড় পরিশ্রমের কাজ। বসো বসো মিয়া, তোমাকে আমি বেশিক্ষণ আটকাবো না। সেদিন সন্ধ্যের পর ঠিক কি কি ঘটেছিল পরপর বলে যাও তো, আমাকে তো রিপোর্ট লিখতে হবে। 2 দিন সময় পাওয়া গেছে। এর মধ্যে ইদ্রিস আর ইরফান অনেকবার ঠিক করে নিয়েছে যাতে দুজনের বয়ানে কোনো অমিল না থাকে। ইদ্রিসের বুদ্ধি তেমন তীক্ষ্ণ নয়, তা সে পুরো বিবরণটি প্রায় মুখস্থ করে নিয়েছে। তোতা পাখির মতন গড় গড় করে বলে গেল সব। মাঝপথে একবারও বাধা দিলেন না নিয়ামত খান, যেন তিনি সন্তুষ্ট। এবার নিশ্চিন্তে রিপোর্ট দিয়ে দিলে হয়। কিন্তু তিনি চুরুটটা নিভিয়ে সোজা হয়ে বসলেন। ইরফানকে তিনি কোনো জেরা করেননি, কিন্তু ইদ্রিসের কাছে একটি কাহিনী শোনার পর তিনি জিজ্ঞেস করলেন, ইদ্রিস সাহেব, একটা বাচ্চা মেয়ে পানিতে তলিয়ে গেল, আর আপনারা তাকে বাঁচাবার কোনো চেষ্টাই করলেন না। লোকে তো এই কথা জানতে চাইবেই। ইদ্রিস উত্তেজিত হয়ে বলল, চেষ্টা করিনি? কি বলছেন সাহেব? আমি মেয়েটারে ধরবার জন্য যথাসাধ্য নদীতে লাফ দিয়েছি। খানিক দূরে রতন সাহ ছিল না, আমার হাঁক শুনে সে কাছে আসে, সে সব জানে, তাকে জিজ্ঞেস করবেন স্যার। নিয়ামত খান বললেন, আপনি নদীতে লাফালেন? সে তো স্বাভাবিক, সারা জীবন পানির সঙ্গে সহবাস। আপনি তো পানির পোকা, তবু মেয়েটাকে বাঁচাতে পারলেন না। ইদ্রিস কাঁদো কাঁদো হয়ে বলল, বহুত আফসোস কি বাত হুজুর, এরকম মুসিবত আমার জীবনে কখনো হয়নি। অতটুকু মেয়ে পানিতে পড়ে গেল, আমি একটু দেরি করিনি, তবু তাকে খুঁজে পাওয়া গেল না। খোদা কা ক্যা মর্জি। দারোগা বললেন, খোদার নামে অহেতুক দায় চাপিও না ইদ্রিস। তিন্নি পড়ে গেল নৌকার ডান ধারে, আর তুমি লাফ দিলে অন্য ধারে, তাই না? তাহলে আর তুমি আর মেয়েটাকে পাবে কি করে? দারুণ বিহ্বলভাবে ইদ্রিস বলল, আপনি এসব কি বলছেন হুজুর? ডান ধারে, অন্য ধারে, এসব তো আমি কিছুই বুঝছি না। দারোগা বললেন, বিপদের সময় এসব মনে রাখাও শক্ত। আচ্ছা ইদ্রিস, বলো তো, মেয়েটার লাশ গেল কোথায়? এইসব পানিতে ডোবা কেসে লাশ ভেসে ওঠে, তিন্নির কি হলো? ইদ্রিস নিজেকে কিছুটা সামনে নিয়ে পুলিশের সামনে একজন সাধারণ মানুষের নাগরিক অধিকার সামনে নিয়ে বলল, সে আমি কেমনে জানবো? নদীর গর্ভে কত কি তলিয়ে যায়। এখন আবার কুমির কামটের উপদ্রব হয়েছে, কোনো কামটি হয়তো ওকে টেনে নিয়ে গেছে মনে হয়। নিয়ামত খান আরও একটা সিগারেট কিংবা চুরুট খোঁজার জন্য এই পকেট ও প্যাকেট হাতড়িয়ে তারপর সামনে একটা রেকাবি থেকে 1 খিলি পান মুখে দিয়ে আধ মিনিট সময় নিলেন। তারপর বললেন, কামটে নিয়ে গেছে? কামট কুমির আছে জেনেও তুমি কেন পানিতে ঝাঁপ দিলে? তোমার প্রাণে মায়া নেই? ইদ্রিস বলল, হুজুর, গরিবের তো প্রাণের বিপদ প্রতি পদে পদে, ওসব ভাবলে কি চলে? এরকম একটা আন্তব্যাকা শুনেও হা হা করে হেসে উঠলেন নিয়ামত খান। আপন মনে বললেন, যাত্রা টিভি সিরিয়ালে এমন ডায়লগ সবাই শিখে গেছে। তারপর তিনি হাঁক দিলেন, দরওয়াজা। একজন সেপাই পাশের ঘরের দরজা খুলে দিল। নিয়ামত বললেন, ইদ্রিস, ওই দিকে ভালো করে দেখো। ইদ্রিস তখন ভূত দেখার মতো অবস্থা। সে ঘরের একটা টুলে বসে আছে তিন্নি, তার মাথায় একটা ব্যান্ডেজ। সে একটা ভুট্টার দানা খুঁটে খুঁটে খাচ্ছে। ইদ্রিসের মুখে আর কোনো কথা নেই। নিয়ামত খান বললেন, তুই ওর মাথায় মেরেছিলি। আঘাতটা তেমন জোর হয়নি, তোরা ভেবেছিলি ও মরেই গেছে।
তুই কিংবা তোর মুরব্বীরা কেউ জানতই না যে এই তিন্নি এই বয়সে সাঁতার শিখে ফেলেছে। সে সাঁতার জানে যে জ্ঞান থাকলে ডুবে মরা যায় না, বুঝলি? ইদ্রিস বিস্ফোরিত চোখে একবার চেয়ে রইল। নিয়ামত বলল, ও মেয়েটা যদি মৃত্যু হতো তাহলে তোরও নিখাত মৃত্যুদণ্ড হতো, বুঝলি? মৃত্যু ঘটাবার চেষ্টাও বিরাট অপরাধ। বছর দশক তোকে ঘানি ঘোরাতে হবে তো, তা নিশ্চিত। ইদ্রিস বলল, ঠিকই তো। নিয়ামত একটু কৌতূহল করে জিজ্ঞেস করল, কি বললি? কি ঠিকই তো? ইদ্রিস বলল, আমি পাপী হুজুর, অর্থ লোভে এ কাজ করেছি। নিজের ছেলের চিকিৎসার কথা ভেবে না হুজুর, আর কোনো কারণেই অপরের প্রাণ নেওয়া যায় না। আমার যা হয় হোক হুজুর, আমি তিন্নির মৃত্যুর জন্য দায়ী, আমাকে শাস্তি দিন। নিয়ামত বাঁকা সুরে বললেন, এখন ধরা পড়ে তুই শালা আমাদের মন ভেজাবার চেষ্টা করছিস। শাস্তি তোকে পেতেই হবে। ওসব অভিনয়ে আমরা দেখছি না। ইরফানের কাছ থেকে যা টাকা পেয়েছিস সব লুকিয়ে রেখেছিস অন্য জায়গায়। তোর ছেলে মেয়েদের তুলনায় তিন্নির জীবনের বুঝি কোনো দাম নেই? ঘুষখোর, বাঁচখাই এই ধরনের দারোগা নিয়ামত খান তিন্নিকে ডেকে আনলেন সামনে। তার দিকে কয়েক মুহূর্ত চেয়ে থেকে বললেন, ওয়ান্ডার, লাইফ ইজ ফুল অফ ওয়ান্ডার। হরিদেবপুর শ্মশানে সবাই প্রথমে তিন্নিকে প্রেতজনই ভেবেছিল। তখনও মাঝরাত্রি। এই সময় শ্মশানে কোনো শবদেহই আসে না বলতে গেলে, কিন্তু বেশ কিছু গেঁজিল সেখানে আড্ডা মারে। দুজন সাধুর আড্ডায় ধুনি জ্বলে। সেই সময় নদী থেকে উঠে আসা এক জীবনের ক্রন্দন শব্দ শুনে শ্মশানচারীরা সন্ত্রস্ত হয়ে উঠেছিল। হামাগুড়ি দিয়ে আসছে প্রাণীটি, মনুষ্য আকৃতির, শরীরে এক বিন্দু সুতো নেই, রক্ত কানা কাদা মাখা, মাঝে মাঝে থামছে আর ফোপাচ্ছে। সাঁতার জানে বলেই বেঁচে এসেছে তিন্নি। তার পরনের শাড়িটি কোথায় খুলে গেছে। চেহারাটাও তখন এমনই বিভৎস যে দেখলে ভয় লাগবার কথা। শেষ পর্যন্ত সেই শ্মশানের লোকই তাকে খাদ্য বস্ত্র দিয়েছে। ব্যান্ডেজ বাঁধা হয়েছে মাথায়। আশ্রয় পেয়েছে বান্ধব সমিতিতে। দুদিন আগে সে সাক্ষাৎ জমের গাছ থেকে ফিরে এসেছে। তিন্নির মুখ দেখে তা বোঝার উপায় নেই। দিব্যি কামড়ে কামড়ে ভুট্টার দানা খাচ্ছে। বেশ কয়েক পলক তিন্নির দিকে তাকিয়ে থাকার পর নিয়ামত খান হুকুম দিলেন, ইদ্রিসকে গারদে আটকে রাখার। লায়লা না হয় সৎ, কিন্তু ইরফান তো সাক্ষাৎ পিতা। সেই পিতা হয়ে নিজের কন্যাকে খুন করার ব্যবস্থা করেছিল। এরকম একটা ঘৃণ্য অপরাধের মূল আসামি তো ইরফানই। অথচ কি আশ্চর্য ব্যাপার, ওই স্বামী স্ত্রীকে ধরার কোনো চেষ্টাই করলেন না দারোগা সাহেব। যদিও তিনি ঘুষ খেয়েছেন, কত খেয়েছেন তা জানতে থানার কারোরই বাকি নেই। ও ঠিক জানাজানি হয়ে যায়, কিন্তু অত বড় ক্রাইমের জন্য ওই সামান্য টাকা। অন্য সময় তিনি অন্যদেরও কিছু ভাগ দেন, এবার কিছু দিলেন না। অবশ্য ওই টাকার ভাগ বাটোরেই বা কী হবে? দারোগা সাহেব কি আর কিছু আদায় করার আশায় আছেন? পুলিশের কাজে যারা ঝানু হয়ে গেছে তারাও জানে শত ঘুষ দিয়েও সব অপরাধ চাপা দেওয়া যায় না। পাবলিক খেপে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মাঝে মাঝে কিছু কাজ দেখাতেই হয়। এটাও একটা বেশ বড় ঘটনা। হাটে বাজারে মানুষজন এই নিয়েই কথা বলছে, তাদের চুপ করানো যাবে না। দারোগা সাহেব তা বুঝছেন না কেন? হলেও তাই। পরদিনই 4-5 জন লোক সঙ্গে নিয়ে থানায় এলেন নিখিল মাস্টার। দারোগা সাহেবের সঙ্গে তার আলাপ আছে, ভালোই সম্পর্ক, কিন্তু এখন উত্তেজিতভাবে চক্ষু লাল করে তেতে ফুড়ে বললেন, এটা আপনি কি করছেন বলুন তো? একটা বাচ্চা মেয়ে খুন হতে যাচ্ছিল, সেই খুনিদের আপনি ধরবেন না? তাদের শাস্তি হবে না? বেশিক্ষণ পা ঝুলিয়ে বসলে নিয়ামত খানের পা ফুলে যায়, তাই টেবিলের উপর পা তুলে বসা তার অভ্যেস। নিখিল মাস্টারকে দেখে তিনি পা নামালেন, শান্তভাবে বললেন, খুনি বলছেন কাদের? খুনটা হলো কোথায়? এ তো দিব্যি বেঁচে আছে।
আরও রেগে গিয়ে নিখিল মাস্টার বললেন, মেয়েটা বেঁচে আছে ওর আয়ুর জোরে, ওকে মেরে ফেলতেই তো চেয়েছিল, মাথায় আঘাত করেছে, ভরা নদীতে ফেলে দিয়েছে। ইন্টেনশন টু মার্ডার, এটা ক্রাইম নয়, এর জন্য লাইফ টার্ম হতে পারে। নিয়ামত খান বললেন, দাঁড়ান দাঁড়ান, ও তো চিৎকার করছেন কেন? আপনারা সবাই বসুন। নৌকায় ছিল 3 জন অ্যাডাল্ট আর ওই খুকি। বড়রা 3 জনই বলছে এটা দুর্ঘটনা। শুধু ওই বাচ্চা মেয়ের কথায় ক্রাইম প্রমাণ করা যাবে? বাবা আবার বিয়ে করলে অনেক ছেলে মেয়েই তা মেনে নিতে পারে না, তারা বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে। টেবিলের উপর প্রচণ্ড চাপড় মেরে নিখিল মাস্টার বললেন, আপনি বাস্টার্ড, আপনি ঘুষ খেয়েছেন। দুদিকে মাথা নাড়াতে নাড়াতে জিভ দিয়ে চুকচুক শব্দ করে দারোগা বলেন, না না, হাতে হাতে ধরা না পড়লে ঘুষকার অভিযোগটা করাটা ঠিক কি? এটা কি ভদ্রতা সম্মত স্যার? নিখিল মাস্টার বললেন, রাখুন আপনার ভদ্রতা। একটা নিষ্পাপ মেয়ে, অতটুকু বয়স, তাকে ওরকম নৃশংসভাবে হত্যার চেষ্টা, তাও নিজের বাবা, এরকম খুনি বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে? আপনারা কিছু করবেন না? দারোগা বললেন, কি করব বলুন মাস্টার সাহেব, আইন তো অন্ধ, প্রমাণ ছাড়া কিছুই বোঝে না। দেখুন যদি আপনারা কিছু করতে পারেন। নিখিলের পাশ থেকে আর একজন বললেন, আমরা তো ব্যবস্থা নেবই, জনগণ ওকে ছাড়বে না। গভীর সন্তুষ্টির সঙ্গে দারোগা সাহেব বললেন, আজকাল তো জনগণই ভরসা। তারপর তিনি অকারণে হাসলেন। সেই দিনই দুপুরের দিকে ধেয়ে গেল কয়েকশো মানুষ ইরফানের বাড়ির দিকে। ইরফান আর লাইলা দুজনে টেনে হিঁচড়ে নিয়ে গেল নদীর ধারে অর্ধেক স্কুলের বাড়ির সামনে। ওখানে শুরু হলো সালিশি সভা। দারোগা সাহেব আজ একবারও বেরোননি। হঠাৎ আজ অস্বাভাবিক বিকেলবেলায় তার জল খাবার মুড়ি আর তেলে ভাজা। টেবিলের ওপর কাগজ পেতে ঢালা হয়েছে 250 মুড়ি, মাখা হয়েছে সর্ষের তেল দিয়ে, আনানো হয়েছে গরম গরম ফুলুরি আর আলুর চপ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ। দারোগা সাহেব টিয়া পাখির মতো কচকচ করে লঙ্কা খেতে পারেন। তিনি AI নিত্যলাল সাহাবকেও ডাকলেন। নিত্যলাল খুবই ঠ্যাঙা, 6 ফুটের বেশি, পায়ের জামা ঢলঢল করে, তার চোখ দুটো লাল থাকে সব সময়, কিন্তু সে গাঁজা খায় না। কোনো রোগও তোর আছে চোখ। একগাল মুড়ি চিবানোর পর নিত্যলাল বলল, আজ যেখানে স্কুলে বিল্ডিং ফান্ডের মিটিং ছিল দুপুরে, সেখানেই চলছে এক সালিশি সভা। দারোগা সাহেব বললেন, নিত্যলাল বলল, 2টো গাধা জোগাড় করা হয়েছে, একটা নাপিতকেও বসিয়ে রেখেছে সেখানে। ওদের ভয় দেখানো হচ্ছে, শাস্তি হিসেবে 2 জনের মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে উল্টো গাধায় চাপিয়ে 2-3 খানা গা ঘোরাবে। ওরা কিছুতেই দোষ স্বীকার করছে না। লঙ্কায় কামড় দিয়ে দারোগা সাহেব বললেন, তাই বুঝি? নিত্যলাল বলল, স্যার একটা কথা জিজ্ঞেস করব? এখন নদীর যা তেজ, সাঁতার না জানলে বাচ্চা মেয়েটা নির্ঘাত ডুবে মরত। খুনের অভিযোগ স্পষ্ট, তবু আমরা ওই স্বামী স্ত্রীর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলাম না, ঠিকমতো এনকোয়ারিও করা হলো না। তা নিয়ে পাবলিক নানান কথা বলা বলি করছে, অনেক লোক ক্ষেপেও আছে। সালিশিতে হঠাৎ যদি মারধর শুরু করে, গণধোলাইতে ইরফান আর তার বউ যদি একবার মেরেই ফেলে, তাহলে আমাদের থানার নামে। একটা হাত তুলে প্রাণ প্রশান্তভাবে দারোগা বললেন, মারবে না, মারবে না, ওরা বড় লোক। বড় লোক কখনো গণধোলাইয়ে মারা যায় শুনেছ? কখনো না, গরু মানুষেরাই পিটিয়ে মারা সহজ। একটুক্ষণ চুপ করে থেকে নিত্যলাল আবার বলল, আপনি আসল কালপেটকে কিছু বললেন না, আর ইদ্রিস মিয়াকে আটকে রাখলেন। মানে এতে লোকের মনে কয়েকজন আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে ইদ্রিস একটা গরিব লোক, ওর টাকা পয়সা খরচা করার সামর্থ্য নেই, তাই পুলিশ ওকে শাস্তি দিচ্ছে। আর ওর মালিকরা? একেবারে হাত তুলে নিত্যলালকে থামিয়ে দিয়ে দারোগা বললেন, এসব কথা লোকে বলছে না তুমি নিজেই আমাকে বলছো? তোমার বিবেক জেগে উঠেছে?
তাহলে তোমার বিবেকবাবুকে বলো একটু বুদ্ধি খাটাতে। ইদ্রিস গরিব বলেই তাকে আটকে রেখেছি তা ঠিক, কিন্তু কেন? ইদ্রিসই মেয়েটার মাথায় ডান্ডা মেরেছে। এই কথাটা জানাজানি হলে লোকের রাগ প্রথমেই পড়তো ওর উপর। একদল লোক ওর উপর ঝাঁপিয়ে পড়ে ওকে চিড়ে চ্যাপ্টা করে দিত। আমরা ওকে বাঁচাতে পারতাম। ওকে বাঁচানোর জন্যই গারদে ভরে রেখেছি। আরও বলছি, শোনো, দেশলাই আছে? দাও। ফস করে একটা সিগারেট ধরিয়ে দারোগা বললেন, ও ইরফান, হারামজাদা আর ওর ওই ছেনালি বউটার নামে অনেকগুলো কেস সাজিয়ে কাঠগড়ায় তোলা যেত ঠিকই, কিন্তু খুন তো হয়নি, তাই ওদের ফাঁসি হতো না। বড় জোর 8-10 বছরের মেয়াদ, তাতে ওদের আর কি এমন শাস্তি হতো? 8 বছর পর ড্যাং ডেঙিয়ে জেল থেকে বেরিয়ে আবার সুখের পায়রা ওড়াতো। আসল শাস্তি হতো কার? ওই মেয়েটার। ওই 8-10 বছর বয়সে এসে কোথায় থাকতো? কে তাকে খেতে দিত? এ যুগে কেউ বেশি দিন স্নেহ, দয়া, মায়া, মমতা দেখায় না। পয়সা চাই, পয়সাটাই আসল, বুঝলে? এখন জনসাধারণের যুগ, জনসাধারণই কেসটা হ্যান্ডেল করতে দাও। বিবেককে ঘুম পাড়িয়ে রেখে আরও 2টো আলুর চপ খাও, আর চায়ের ব্যবস্থা দেখো। নিত্যলাল চুপ করে গেল বটে, কিন্তু মুখ থেকে মনে হয় না এখনও তার মনটা যেন খুঁতখুত করছে। থানার উপরই রোজগার যখন ভাগ বাটোরা হয়, তখন সেও কিছু পায়, তখনও তার মন খুঁতখুত করে। সেখানে সালিশি সভা বসেছে, সেখান থেকে থানার দূরত্ব বড় জোর মাইল 2-1। ঘন ঘন সেখানকার খবর এসে পৌঁছচ্ছে থানায়। দারোগা সাহেবের কড়া নির্দেশ, কোনো পুলিশ সে সবার ধারে কাছে যাবে না। এখন পুলিশের ওপর মানুষের খুব রাগ। সন্ধ্যের দিকে খবর এলো সালিশি সভার খুব শোরগোল চলছে, কি যেন একটা মিটমাস হয়েছে। দোষ স্বীকার করেছে স্বামী স্ত্রী। রসগোল্লা আসছে বিশু ময়রার দোকান থেকে। এ কথা শোনা মাত্র উঠে দাঁড়িয়ে দারোগা বললেন, রসগোল্লা? তার মানে তো নিশ্চিন্ত খোঁজখবর। রসগোল্লা খেলে সকলেরই মেজাজ ভালো হয়ে যায়, তখন আর পুলিশের উপর রাগ থাকে না। কোমরে বেল্ট আটকাতে আটকাতে তিনি হেঁকে বললেন, চলো হে নেত্তলাল, আমরাও রসগোল্লা খেয়ে আসি, তবে গানটাও সঙ্গে নিও, বলা তো যায় না। নিজের রিভলভারটা তিনি খুঁজে নিলেন। এ থানার একটা গাড়ি ছিল বটে, অনেকদিন আগেই সেটা বরবাদ হয়ে গেছে, নতুন গাড়ির স্যাংশন হয়নি। তবে দারোগা সাহেবের নিজস্ব মোটর বাইক আছে। নিত্যলালকে চাপিয়ে নিলেন পিছনে। জিপ গাড়ির চেয়েও মোটর বাইকের আওয়াজের দাপট বেশি। পুরো জনতার দৃষ্টি কেন্দ্রীভূত হলো পুলিশের দিকে। স্কুল বাড়ির আধখানা চলে গেছে নদীগর্ভে, বাকি অর্ধেক ঝুলছে বলা যায়। একটা বড় আম গাছ কাত হয়ে পড়েছে, তার শিকড় থেকে খসে গেছে অনেকটা মাটি। হঠাৎ দেখলে মনে হয় গাছটা যেন বাঁচবার জন্য আর্তভাবে হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু তাকে বাঁচাবার কোনো উপায় নেই। লালু সালুতে স্কুল বিল্ডিং ফান্ড কমিটির আবেদন লেখা নিশানাটা বাঁধা আছে 2টো বাঁশের খুঁটিতে। সামনে 2টো চৌকি পাতা, সেটাই মঞ্চ। স্কুলের মিটিং হয়ে গেল দুপুরে, সেটা বিশেষ জমেনি। সালিশি সবার জন্য শেষ করে দিতে হয়েছে তাড়াতাড়ি। একটা ক্যানিস্তার কিছু 50-100 টাকার নোট পড়ে আছে। এইসব সবাই বক্তারা গলা ফাটিয়ে নিজেদের সরকারকে বাঁচিয়ে কেন্দ্রীয় সরকারে মুণ্ডুপাত করে, নিজেদের পকেট উপুর করতে চায় না। সেই মঞ্চের ঠিক সামনে ধরা পড়া চোরের মতো মুখ নিচু করে বসে আছে ইরফান আর লায়লা। শোনা যাচ্ছে একটু একটু ফোপানির শব্দ। 2 হাঁড়ি রসগোল্লা পৌঁছেছে সবে মাত্র। কিছুক্ষণ আগেও মঞ্চের উপর বসিয়ে রাখা হয়েছিল, এখন আর তাকে দেখা যাচ্ছে না। সে মিশে গেছে ভিড়ের মধ্যে। দারোগা সাহেবকে এগিয়ে আসতে দেখলো নিখিল মাস্টার। হাসি মুখে জিজ্ঞেস করলেন, খবর পেয়েছেন তো? নিয়ামত খান বললেন, জনগণের বিচারে কি ফেসলা হলো? নিখিল মাস্টার বললেন, মেয়েটা যখন প্রাণে বেঁচেই গেছে, তখন ওকে ভালোভাবে বাঁচিয়ে রাখাই আমাদের প্রধান কাজ। তাই দোষ স্বীকার করলেও ওর বাবা মাকে কঠিন শাস্তি দেওয়া হলো না। ক্ষতিপূরণ আর জরিমানা দিতে রাজি করিয়েছে। ভুরু নাচিয়ে নিয়ামত খান জিজ্ঞেস করলেন, কত? নিখিল মাস্টার বললেন, ব্যাংক থেকে আগে হিসেব আনিয়েছিলাম, এর মধ্যে অনেক টাকায় উড়িয়েছে। যা বাকি ছিল স্কুল বিল্ডিং ফান্ডে দিয়েছে 50,000,
আর মেয়েটার নামে 2.5 লাখ। মোটামুটি আগের অবস্থায় ফিরিয়ে এনেছি। এখন থেকে ইরফান আলীকে আবার খেটে খেতে হবে, আর ফুটানি চলবে না। ঊর্ধ্বনেত্র হয়ে দারোগা সাহেব জিজ্ঞেস করলেন, 2.5 লাখ ফিক্সড ডিপোজিট যদি 9% হয়, তাহলে হলো গিয়ে 9 দুগুণে 18 আর 4.5 মানে 22,500 বছরে, প্রতি মাসে প্রায় 2,000-এর মতো। যথেষ্ট। মেয়েটা থাকবে কোথায়? নিখিল মাস্টার বললেন, ওই যে দেখছেন একলাস উদ্দিন, টাকমাথার মানুষটি, স্কুলে আমার সহকর্মী। ওর স্ত্রী ভালো মানুষ, 2টি ছেলে মেয়ে আছে। মেয়ে থাকবে ওদের বাড়িতে, সেখানে লেখাপড়া শিখে মানুষ হবে। দারোগা সাহেব বললেন, বাহ। তারপরে নিখিল মাস্টার ও তিনি পরস্পরের দিকে তাকিয়ে মৃদু হেসে ভ্রু নাচালেন, যেন দুজনেই কোনো ষড়যন্ত্রের অংশীদার। পর মুহূর্তেই তিনি মেজাজ পাল্টে গলা চড়িয়ে বললেন, টাকা দিয়েছ বলে মাথা কিনে নিয়েছ নাকি? এত বড় অপরাধের শাস্তি হবে না? নাপিত তো চলে যায়নি, ও দুটোর মাথা কামিয়ে গাধার পিঠে চাপিয়ে ঘোরানো হোক। কয়েক পা এগিয়ে তিনি পকেট থেকে 10,000 টাকার বান্ডিল সমেত খামটা অবহেলার সঙ্গে ফেলে দিলেন স্কুল বিল্ডিং ফান্ডের ক্যানেস্তারায়। নমস্কার।